ওয়েলকাম টু ইংলিশ ক্লাস ফর অল। আজ করাবো ক্লাস 5-এর লেসন 2 এর গল্প এ ফিট অন ফিটের সমস্ত অ্যাক্টিভিটি। এর আগের ভিডিওতে এই গল্পটি একেবারে সহজ বাংলায় প্রত্যেকটি ওয়ার্ড ধরে ধরে মানে বুঝিয়ে পড়িয়েছি। যারা পড়তে চাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবে। আর যারা প্রথম ক্লাসে এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে, বেল আইকনে টাচ বা প্রেস করে অল করে নিও। এর ফলে নতুন ভিডিও দিলেই তার নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের মেনি মেনি থ্যাঙ্কস। তো চলো শুরু করা যাক। অ্যাক্টিভিটি 1, লেটস ফাইন্ড আউট। চলো খুঁজে বার করি। ফাইন্ড আউট মানে হচ্ছে খুঁজে বার করি। হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল অন মে 29, 1953, 1953 সালের 29শে মে কি ঘটেছিল। হ্যাপেন্ড মানে হচ্ছে ঘটেছিল। ফলো দ্য গিভেন সিকুয়েন্স, এই যে নিচের যে সিকুয়েন্সগুলো আছে পরপর ঘটনা ঘটে গেছে এগুলোকে ফলো করতে বলেছে, অনুসরণ করতে বলেছে। অ্যান্ড ডেসক্রাইব, এবং সেগুলোর বর্ণনা দাও। তো 4 AM মানে ভোর 4টায় কি ঘটেছিল। এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে অ্যাওক। এডমন্ড হিলারি, তোমাদের সুবিধার জন্যেই আমি এখানে আগের থেকে লিখে নিয়েছি, ভিডিওটি পজ করে তোমরা এগুলি লিখে নিতে পারো তোমাদের খাতায়। তো এটা বোঝায় এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে এই দুজন অ্যাওক ঘুম থেকে জেগে উঠেছিলেন, অ্যান্ড গট রেডি এবং রেডি হয়েছিলেন, ফর দেয়ার ক্লাইম্ব তাদের পাহাড়ে চড়ার জন্য, পর্বতে চড়ার জন্য। 6:30 AM সকাল 6:30টায় কি ঘটেছিল। দে লেফট দেয়ার ক্যাম্প, তারা তাদের ক্যাম্প মানে হচ্ছে শিবির ছেড়ে বেরিয়ে পড়েছিলেন, ফর ক্লাইম্বিং পর্বতে ওঠার জন্য। 11:30 AM সকাল 11:30টায় কি ঘটেছিল। দে রিচড, তারা পৌঁছেছিলেন, দ্য সামিট মানে হচ্ছে চূড়া, অফ মাউন্ট এভারেস্টের চূড়ায় তারা পৌঁছেছিলেন। 11:45 AM সকাল 11:45 কি ঘটেছিল। দে মেড দেয়ার ওয়ে ব্যাক, তারা ফিরে এসেছিলেন, ওয়ে ব্যাক মানে হচ্ছে ফিরে এসেছিলেন, ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন পর্বতের নিচ দিয়ে ফিরে এসেছিলেন, মানে পর্বত থেকে নেমে এসেছিলেন আর কি। তো এই হলো অ্যাক্টিভিটি 1, এটা তোমরা পজ করে লিখে নাও। এরপর অ্যাক্টিভিটি 2A, দেখো কি করতে বলেছে সেটা আগে বুঝে নিই। ফাইন্ড আউট মানে হচ্ছে খুঁজে বার করো, দ্য নেমস নামগুলো, অফ গ্লেসিয়ার্স মানে হচ্ছে হিমবাহ, ফ্রম দ্য রুট ম্যাপ একটা রুট ম্যাপ দেওয়া আছে, অফ হিলারি অ্যান্ড তেনজিং এবং হিলারি যে রুট ম্যাপটা মানে যে রাস্তা দিয়ে মানচিত্র আঁকা আছে যে রাস্তায়, সেই রাস্তা দিয়ে তারা যখন গেছিলেন সেখানকার হিমবাহগুলোর নাম। ওয়ার্ক ইন গ্রুপস, এক গ্রুপ মানে হচ্ছে দলে তোমরা ভাগ করে কাজটা করো। 1 is done for you, একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। তাহলে 1 নাম্বার হিমবাহ কি নাম, ইস্ট রংবুক গ্লেসিয়ার। 2 নাম্বার হিমবাহ কি নাম, খুম্বু গ্লেসিয়ার। 3 নাম্বার হিমবাহর কি নাম, কাংসুং গ্লেসিয়ার। এই ছবিটা দেখাচ্ছি কোনটা রুট ম্যাপ, এ দেখো এটা হচ্ছে রুট ম্যাপ, মানে কোন রাস্তায় কিভাবে যেতে হয়েছে। এখানে বিভিন্ন নাম দেওয়া আছে, নামগুলো খুব ভালো করে পড়া যাচ্ছে না, কিন্তু এখানে দেখো লেখা আছে কাংসুং গ্লেসিয়ার, এখানে একটা কাংসুং গ্লেসিয়ারের নাম আছে। এখানে আছে খুম্বু গ্লেসিয়ার, এখানে খুম্বু গ্লেসিয়ারের নাম আছে। আর একটা হচ্ছে এই দেখো ইস্ট রংবুক গ্লেসিয়ার, স্পষ্ট নয় তবুও তোমাদেরকে জায়গাগুলো দেখিয়ে দিলাম। 3টে গ্লেসিয়ার, এখানে একটা আর এই একটা গ্লেসিয়ার মানে হচ্ছে হিমবাহ। এরপর দেখব অ্যাক্টিভিটি 2B, এখানে কি করতে বলেছে, অ্যারেঞ্জ করতে বলেছে। অ্যারেঞ্জ মানে হচ্ছে সাজানো, গ্লেসিয়ারগুলোকে হিমবাহগুলোকে সাজিয়ে নাও, ফ্রম নর্থ টু সাউথ উত্তর থেকে দক্ষিণ দিকে যেগুলো গেছে, যেভাবে গেছে। 1 is done for you, একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। 1 নাম্বার হচ্ছে ইস্ট রংবুক গ্লেসিয়ার, 2 নাম্বারে হচ্ছে খুম্বু গ্লেসিয়ার, 3 নাম্বারে হচ্ছে কাংসুং গ্লেসিয়ার। তো এইভাবে উত্তর থেকে দক্ষিণ দিকে এগুলো গেছে। এবারে অ্যাক্টিভিটি 3, লেটস অ্যান্সার, চলো অ্যান্সার দিই দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের এই প্রশ্নগুলোর। নাম্বার 1, দেখো এগুলো আমি এখানে অ্যান্সারগুলো লিখে দিয়েছি শর্ট ফর্মে, তবুও আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কীভাবে লিখতে হবে। দেখো, হু ওয়াজ দ্য লিডার, কে লিডার ছিলেন, কে দলের নেতা ছিলেন, অফ দ্য ব্রিটিশ
এভারেস্ট এক্সপেডিশন অফ 1953, 1953 সালে যে এভারেস্টের অভিযান হয়েছিল ব্রিটিশরা যে করেছিলেন তার দলের নেতা কে ছিলেন? তাহলে এখানে আমি এ দিয়ে লিখে দিয়েছি, দেখো কর্নেল জন হান্ট। তো কিভাবে অ্যান্সারটা লিখতে হবে, এই হুয়ের জায়গায় দেখো হুটা আমি আন্ডারলাইন করে দিয়েছি, এই হুয়ের জায়গায় এই নামটা লিখে দেবে, দিয়ে তারপর ওয়াজ থেকে বাকিটা লিখে দেবে। মানে এইভাবে হবে, কর্নেল জন হান্ট ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশন অফ 1953। বি, হাউ মেনি মানে হচ্ছে কতজন, ক্লাইম্বার্স পর্বতারোহী কতজন ছিলেন, ওয়ের চুজেন বাছা হয়েছিল, ফর দ্য এক্সপেডিশন এই অভিযানের জন্য। তাহলে কতজন বাছা হয়েছিল, অ্যান্সার দেখো লিখে দিয়েছি, বি হচ্ছে 11 মানে 11 জন। তাহলে কীভাবে অ্যান্সারটা লিখতে হবে, এই যে যেটা আন্ডারলাইন করা আছে এই হাউ মেনিটা বাদ দিয়ে 11 লিখে দেবে, 11 ক্লাইম্বার্স ওয়ের চুজেন ফর দ্য এক্সপেডিশন হলো। এবারে সি, সি হচ্ছে হাউ মেনি মানে কতগুলো, ক্লাইম্বার্স পর্বতারোহী ছিল, গট দ্য চান্স পর্বতারোহীরা চান্স পেয়েছিলেন, সুযোগ পেয়েছিলেন, টু ক্লাইম টু দ্য টপ টপে ওঠার জন্য, একবারে উপরে ওঠার জন্য কতজন চান্স পেয়েছিলেন। অ্যান্সার লিখে দিয়েছি, সি হচ্ছে 4, 4 জন চান্স পেয়েছিলেন। তাহলে কীভাবে লিখতে হবে, এই যে হাউ মেনি আন্ডারলাইন করে দিয়েছি, হাউ মেনির জায়গায় 4 লিখবে, এই হাউ মেনিটা বাদ দিয়ে দেবে, তাহলে 4 ক্লাইম্বার্স গট দ্য চান্স টু ক্লাইম টু দ্য টপ। বুঝতে পারলে। এবারে ডি, ডি হচ্ছে হু ওয়ের দ্য মেম্বার্স কারা মেম্বার ছিলেন সদস্য ছিলেন, অফ দ্য ফার্স্ট টিম প্রথম দলের সদস্য কারা কারা ছিলেন। এ দেখো অ্যান্সার লিখে দিয়েছি, ডি এরটা টম বডিলন অ্যান্ড চার্লস ইভান্স এই দুজন ছিলেন ফার্স্ট টিমে। তাহলে কীভাবে অ্যান্সারটা লিখতে হবে, সেই আগের নিয়মই, হু আন্ডারলাইন করা আছে, এই হুটা বাদ দিয়ে দিতে হবে, এই দুজনকার নাম লিখতে হবে, টম বডিলন অ্যান্ড চার্লস ইভান্স, এবার ওয়ের দ্য মেম্বার্স অফ দ্য ফার্স্ট টিম। ঠিক আছে, বুঝতে পারলে। এটা হচ্ছে অ্যাক্টিভিটি 3 হয়ে গেল। এরপর অ্যাক্টিভিটি 4 করার আগে এটা একটু পড়ে নিতে হবে। লেটস কন্টিনিউ, চলো আবার পড়ি। সাম ইন্টারেস্টিং ইনসিডেন্টস, কিছু ইন্টারেস্টিং মজার কিছু ঘটনা ঘটেছিল, অকার ঘটেছিল ইন দ্য ফলোয়িং ইয়ার্স এই নিচের সালগুলোতে। একটা হচ্ছে 2000 সালে, একটা হচ্ছে 2011 সালে, 2000 2011। 2000 সালে কী ঘটেছিল, মে 22 মে মাসের 22 তারিখে আনা জারউইন্সকা, দেখো উচ্চারণটা হবে জারউইন্সকা, বিকেম হয়েছিলেন দ্য ওল্ডেস্ট ওম্যান সবচেয়ে বেশি বয়সী মহিলা, টু রিচ ওঠার জন্য দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট অ্যাট দ্য এজ অফ 50। তাহলে ইনি ছিলেন, এই যে আনা জারউইন্সকা ছিলেন সবচেয়ে বেশি বয়সের মহিলা, যিনি এই 50 বছর বয়সে মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠেছিলেন। আরেকটা ঘটনা কি ঘটেছিল না, মে 20 মে মাসের 20 তারিখে 2011 সালের অর্জুন বাজপাই অ্যাট দ্য এজ অফ 16 ইয়ার্স 16 বছর বয়সের একটি ছেলে অর্জুন বাজপাই নামে 16 বছর 11 মাস অ্যান্ড 11 মান্থ 16 বছর 11 মাসের একটি ছেলে অর্জুন বাজপাই নাম বিকেম দ্য ইয়াংগেস্ট সবচেয়ে কম বয়সী একজন ভারতীয় হয়েছিল টু ক্লাইম মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠেছিলেন। তাহলে এই দুটি ইন্টারেস্টিং ঘটনার উপরে অ্যাক্টিভিটি 4টি আছে, তাই এই দুটি আগে পড়িয়ে দিলাম। এরপর আমরা করব অ্যাক্টিভিটি 4। লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্সগুলো কমপ্লিট করো। এ, দ্য ওল্ডেস্ট ওম্যান টু ক্লাইম মাউন্ট এভারেস্ট, কে ছিলেন, আনা জারউইন্সকা, এর নামটা লিখে দিতে হবে। এখানে দেখো প্রত্যেকটা অ্যান্সার লেখা আছে, তোমরা একটু পজ করে লিখে নাও। বি, সি ক্লাইম্বড অ্যাট দ্য এজ অফ 50, তিনি ক্লাইম্বড উঠেছিলেন কত বছর বয়সে, 50 বছর বয়সে, অ্যাট দ্য এজ অফ 50। সি এ, দ্য ইয়াংগেস্ট ইন্ডিয়ান সবচেয়ে কম বয়সী ভারতীয় যিনি মাউন্ট এভারেস্টে উঠেছিলেন টু ক্লাইম মাউন্ট এভারেস্ট, কী নাম তার, অর্জুন বাজপাই। আর ডিতে কি বলছে, হি ক্লাইম্বড অন, কত তারিখে উঠেছিলেন তিনি, হি ক্লাইম্বড অন মে 20, 2011। এ হচ্ছে অ্যাক্টিভিটি 4। লেটস লার্ন, এরপর দেখো অ্যাক্টিভিটি 5 করার আগে এটা একটু পড়ে নিতে বলেছে। লেটস রিড দ্য ওয়ার্ডস, এই ওয়ার্ডগুলো পড়ে নিই। এডমন্ড হিলারি, তেনজিং নোরগে, কর্নেল হান্ট, মাউন্ট এভারেস্ট, চায়না, বুটস,
গ্লেসিয়ার, ইন্ডিয়া, রোপ। অল দিজ ওয়ার্ডস আর নেমস। এইগুলি দেখো সবগুলি নাম। এই তিনটি তো নাম আমরা জানি। মাউন্ট এভারেস্টও একটা নাম, চায়না একটা দেশের নাম, চীন। বুটস যেগুলো আমরা পায়ে পরি, জুতো। গ্লেসিয়ার মানে হচ্ছে হিমবাহ, ইন্ডিয়া একটি দেশের নাম, আর রোপ মানে হচ্ছে দড়ি। তাহলে অল দিজ, দিজ মানে হচ্ছে এইগুলি, এই সমস্তগুলি ওয়ার্ডসগুলি, এই সমস্ত ওয়ার্ডসগুলি আর নেমস, এগুলি হচ্ছে সব নাম। তো নাউন কাকে বলে সেটাই এখানে বোঝানো হচ্ছে। নাউন মানে হচ্ছে বিশেষ্য। নেমিং ওয়ার্ডস আর কল্ড নাউন্স। তাহলে যে কোনো শব্দ দ্বারাই যদি নাম বোঝায়, যে শব্দগুলো পড়লে আমরা বুঝতে পারি যে এগুলো কোনো নাম, তো সেইগুলোকেই বলা হয় নাউন। তাহলে নাউন কাকে বলে? কোনো নামকেই বলে নাউন। যে কোনো নামকেই বলা হয় নাউন, অর্থাৎ বিশেষ্য। এরপর অ্যাক্টিভিটি 5 আমরা জেনে গেছি বিশেষ্য কী বা নাউন কী। যে কোনো নামকেই বলা হয় নাউন। নাও ক্লাসিফাই, এবারে শ্রেণীবদ্ধ করতে বলেছে। ক্লাসিফাই মানে হচ্ছে এই যে ভাগ করে দিয়েছে। নেম অফ পার্সন, পার্সন মানে হচ্ছে ব্যক্তির নাম, কোনো মানুষের নাম। নেম অফ প্লেস, প্লেস মানে হচ্ছে কোনো জায়গার নাম। আর নেম অফ থিংস, কোনো জিনিসের নাম। এই যে তিনটে ক্লাস ভাগ করে, তিনটে শ্রেণীতে ভাগ করে দিয়েছে এই নাউনগুলোকে। অ্যান্ড ফিল ইন দ্য টেবিল, এই যে টেবিল, এটাকে বলে টেবিল। এই টেবিলটাকে পূর্ণ করতে বলেছে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। কি করে দেওয়া আছে? নেম অফ পার্সন, কোনো মানুষের নাম বা ব্যক্তির নামে দেখো এডমন্ড হিলারি লেখা আছে। আর নেম অফ প্লেসে হচ্ছে জায়গার নাম ইন্ডিয়া। আর নেম অফ থিংসের জায়গায় বুটস লেখা আছে। তাহলে বাকিগুলো কি হবে? তেনজিং নোরগে একজন মানুষের নাম, তাহলে এখানে আমরা লিখে দিয়েছি। এবারে কর্নেল হান্ট, এখানে লিখে দেবো কর্নেল হান্টের নাম, নেম অফ পার্সন। এরপর নেম অফ প্লেস, কোনো জায়গার নাম। তাহলে ইন্ডিয়া একটা জায়গার নাম, মাউন্ট এভারেস্ট একটা জায়গার নাম, চায়না চীন একটা দেশ একটা জায়গার নাম বোঝাচ্ছে। এরপর নেম অফ থিংস, কোনো জিনিসের নাম। বুটস একটা জিনিস, যেগুলো আমরা পায়ে পরি, জুতো। গ্লেসিয়ার মানে হচ্ছে হিমবাহ, একটা জিনিসের নাম। আর রোপ, রোপ মানে হচ্ছে দড়ি, এটাও একটা জিনিসের নাম। তো এই হয়ে গেল অ্যাক্টিভিটি 5। লেটস লার্ন, চলো শিখে নিই। তো এই যে অ্যাক্টিভিটি 6টি করার আগে এটি একটু পড়ে নিতে বলছে। লেটস রিড দ্য সেন্টেন্সেস, নিচের সেন্টেন্সগুলি চলো পড়ে নিই। ইন্ডিয়া ইজ এ কান্ট্রি, ইন্ডিয়া হয় একটি দেশ। দ্য ওয়ার্ড ইন্ডিয়া, ইন্ডিয়া এই শব্দটি ইজ দ্য নেম, হলো একটি নাম। অফ এ পার্টিকুলার কান্ট্রি, পার্টিকুলার মানে হচ্ছে নির্দিষ্ট, নির্দিষ্ট একটি দেশের নাম। কোনটি? ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়া ইজ এ প্রপার নাউন, ইন্ডিয়া হলো একটি প্রপার নাউন। এ প্রপার নাউন স্পেসিফিক্যালি ইন্ডিকেটস, স্পেসিফিক্যালি মানে হচ্ছে নির্দিষ্টভাবে, ইন্ডিকেটস মানে হচ্ছে চিহ্নিত করে। তাহলে প্রপার নাউন নির্দিষ্টভাবে কী চিহ্নিত করে? দ্য নেম, কোনো নাম। অফ এনি পারসন, কোনো ব্যক্তির নাম, কোনো মানুষের নাম। কান্ট্রি, কোনো দেশের নাম। মাউন্টেন, কোনো পর্বতের নাম। রিভার, কোনো নদীর নাম। মানে নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, কোনো জায়গা, কোনো পর্বত, কোনো নদী ইত্যাদির নাম যদি নির্দিষ্ট করে বোঝানো হয় তাহলে সেটি হবে প্রপার নাউন। দ্য ওয়ার্ড কান্ট্রি ইজ মোর জেনারেল, কিন্তু দেখো এই যে ওয়ার্ড কান্ট্রি ওয়ার্ডটি, এই যে কান্ট্রি ওয়ার্ডটি হলো সাধারণ, এটি হচ্ছে সাধারণ। দ্য ওয়ার্ড কান্ট্রি ইজ এ কমন নাউন, তাই এই কান্ট্রি শব্দটি হলো কমন নাউন। এ কমন নাউন, কমন নাউন কি? এ কমন নাউন ইন্ডিকেটস, কমন নাউন কি ইন্ডিকেট করে? এ জেনারেল রেফারেন্স, সাধারণ উল্লেখ করে, কোনো সাধারণ জিনিসকে উল্লেখ করে। এটা একটু ভালো করে বুঝে নিই। দেখো পার্সন বললে যে কোনো পার্সনকে বোঝানো হয়, যে কোনো মানুষকে বোঝানো হয়। কান্ট্রি বললে যে কোনো দেশকে বোঝানো হয়। মাউন্টেন বললে যে কোনো পর্বতকে বোঝানো হয়। এবং রিভার বললে যে কোনো নদীকে বোঝানো হয়। কিন্তু যদি বলা হয় গঙ্গা নদী, তার মানে স্পেসিফিক্যালি ইন্ডিকেটস করছে, সেটি হয়ে যাবে প্রপার নাউন। রিভার বললে হবে কমন নাউন, কিন্তু গঙ্গা, দামোদর, যমুনা এরকম নদীর নাম বললে সেটি হচ্ছে প্রপার নাউন। সেরকম মাউন্টেন বললে হবে কমন নাউন, ঠিক আছে, মাউন্টেন মানে যে কোনো পর্বতকে বোঝানো হচ্ছে। কিন্তু হিমালয় বললে সেটি হয়ে যাবে প্রপার নাউন। তেমনি কান্ট্রি মানে দেশ, দেশ বললে যে কোনো দেশকে বোঝানো হচ্ছে। কিন্তু ভারত, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এই সমস্ত নাম বললে সেগুলি হয়ে যাবে প্রপার নাউন। তেমনি পার্সন,
পার্সন মানে কোনো ব্যক্তি, কোনো যে কোনো মানুষকে বোঝানো হচ্ছে পার্সন বললে। কিন্তু কোনো পার্সনের যদি নাম বলে দেওয়া হয়, যেমন ধরো রাম, শ্যাম, অরুণ, বরুণ, এরকম নাম বললে সেটি হয়ে যাবে প্রপার নাউন। তো তোমরা বুঝতে পারলে আশা করি যে প্রপার নাউন কোনটি। প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট করে কোনো বোঝানো হলে, কোনো নাম যদি নির্দিষ্ট করে বোঝানো হয়। আর কমন নাউন হচ্ছে যে কোনো সাধারণ জিনিসকে বলা হয় কমন নাউন। তো চলো এরপর অ্যাক্টিভিটি 6টা করে নিই। এরপর দেখো অ্যাক্টিভিটি 6-এ কী করতে বলা হয়েছে। লেটস ক্লাসিফাই। ক্লাসিফাই মানে হচ্ছে শ্রেণীবদ্ধ করো। এই যে শ্রেণী, দুটো শ্রেণী, একটা হচ্ছে কমন নাউন আর একটা হচ্ছে প্রপার নাউন। দ্য ফলোয়িং ওয়ার্ডস, এই যে নিচের ওয়ার্ডসগুলো দেওয়া আছে, ইন্টু কমন নাউন্স অ্যান্ড প্রপার নাউন্স। কোনগুলি কমন নাউনের মধ্যে বসবে এবং কোনগুলি প্রপার নাউনের মধ্যে বসবে সেগুলি এখান থেকে সেগুলি ভাগ করে লিখতে হবে এই টেবিলে। তো দেখে নিই নামগুলি। দেখো পিঙ্কি, পিঙ্কি তাহলে একটি মেয়ের নাম, তাহলে এখানে পিঙ্কি প্রপার নাউন, নির্দিষ্ট করে একটি নাম বোঝাচ্ছে। তারপরে রবি, এখানে রবি। সুয়েজ T20, এটি একটি নাম, সুয়েজ T20। এবার হচ্ছে মাদার, মাদার বলতে যে কোনো মাকে বোঝানো হচ্ছে, তাই মাদার এখানে চলে এলো কমন নাউনে। রাকেশ একটা নাম বোঝাচ্ছে, এখানে রাকেশ। কল্পনা একটি মেয়ের নাম, কল্পনা। কোলম্বিয়া একটি জায়গার নাম, তো একটা নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে জায়গার নাম প্রপার নাউনে। ইন্ডিয়া একটি দেশের নাম, এখানে নির্দিষ্ট করে। USA একটি দেশের নাম, এখানে। হরিয়ানা একটি জায়গার নাম, নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, তাই হরিয়ানা প্রপার নাউনে চলে আসবে। ক্যালিফোর্নিয়া একটি জায়গার নাম, তাই ক্যালিফোর্নিয়া এখানে প্রপার নাউন। বরুণ একটি ছেলের নাম, নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, তাই বরুণ এখানে হয়ে গেল। ওসমান একটি ছেলের নাম, তাই ওসমান এখানে হয়ে গেল। কিন্তু স্পেস মানে হচ্ছে জায়গা বা মহাকাশ বোঝাতে এখানে স্পেস কমন নাউন, কোনো নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে না। বুক বলতে যে কোনো বইকে বোঝানো হচ্ছে, তাই বুক চলে গেল কমন নাউনে। তো তোমরা এই ছবিটি একটু পজ করে, মানে একটু ভিডিওটি বন্ধ করে এটি লিখে নিতে পারো, কোনগুলি কমন নাউনের মধ্যে পড়ছে আর কোনগুলি প্রপার নাউনের মধ্যে পড়ছে। তো আশা করি তোমরা ভালোভাবেই বুঝতে পারছো। তো চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিলে এরকম ভিডিও তোমরা আবার পাবে, বিভিন্ন অ্যাক্টিভিটি এবং বিভিন্ন যে লেসনগুলো সেগুলো পড়াবো। তো এর পরের অ্যাক্টিভিটিটা এরপর আমরা দেখে নিই। এরপর হচ্ছে অ্যাক্টিভিটি 7A। কি বলছে? লেটস আইডেন্টিফাই। চলো এগুলি চিহ্নিত করি। দ্য ওয়ার্ডস, এই ওয়ার্ডগুলি, যে ওয়ার্ডসগুলি সিগনিফাই করছে মানে বোঝাচ্ছে ম্যাসকুলাইন অ্যান্ড ফেমিনাইন জেন্ডার। ম্যাসকুলাইন মানে হচ্ছে পুংলিঙ্গ এবং ফেমিনাইন মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ, মানে কোনগুলি পুরুষ বোঝাচ্ছে আর কোনগুলি স্ত্রী বোঝাচ্ছে, কোন জেন্ডার। জেন্ডার মানে হচ্ছে লিঙ্গ। ইন দ্য প্যাসেজ, এই প্যাসেজে, এই অনুচ্ছেদে। তো কি বলেছে এটা একটু আমরা পড়ে নিই। ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স আপন এ টাইম মানে হচ্ছে একদা, দেয়ার লিভড বাস করত এ পাওয়ারফুল কিং, একটি ক্ষমতাবান কিং মানে তো রাজা জানো। তাহলে কিংটি, কিং ওয়ার্ডটি এটি কি বোঝাচ্ছে? ম্যাসকুলাইন মানে পুরুষ। হি, দেখো এই যে হি ওয়ার্ডটি ছেলেকে বোঝানো হয়, তাহলে হি হ্যাড এ, তাহলে এটিও হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডারের মধ্যে পড়ছে, মানে পুংলিঙ্গ। হ্যাড এ বিউটিফুল গার্ডেন, একটি সুন্দর বাগান তার ছিল। ইন ইট, তার মধ্যে দেয়ার ওয়ের ফ্লাওয়ার, ফ্লাওয়ার ছিল, ফ্লাওয়ার ট্রিজ, ফুলের গাছ ছিল। বিসাইড এ লেক, লেক মানে হচ্ছে হ্রদ, হ্রদ মানে হচ্ছে একটি বিশাল বড় পুকুরের মতন জায়গাকে হ্রদ বলে। দেখো বিজ, এই যে স্ত্রী মৌমাছিদেরকে বলা হয় বিজ। বিজ কেম অ্যান্ড স্যাট, তো মৌমাছিগুলি এসেছিল বা আসতো, অ্যান্ড স্যাট অন দ্য ফ্লাওয়ার্স, এই ফুলগুলিতে বসতো। পিকক ড্যান্সড, পিককরা নাচতো। দেখো পিকক, এই যে ওয়ার্ডটি পিকক, পিকক কাকে বলা হয় না পুরুষ ময়ূরকে বলা হয় পিকক। ড্যান্স করতো, নাচতো। ইন দ্য গার্ডেন, এই গার্ডেনে। এই গুজ, গুজটা হচ্ছে রাজহংসী মানে হচ্ছে মেয়ে রাজহাঁস। সোয়াম সাঁতার কাটতো, ইন দ্য লেক, সেই লেকে। ড্রোনস, ড্রোন মানে হচ্ছে পুরুষ মৌমাছি। ফ্লিউ অ্যাবাউট, উড়ে বেড়াতো, ইন দ্য গার্ডেন, গার্ডেনে, বাগানে। দ্য কুইন, কুইন দেখো কাকে বলা হয়? রানী, মানে মেয়েকে বোঝানো হচ্ছে, মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ, ফেমিনাইন জেন্ডার। লাভড দ্য গার্ডেন, এই গার্ডেনকে খুব ভালোবাসত। ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায়। সি স্যাট, সি ওয়ার্ডটা এটা হচ্ছে কি মেয়েদেরকে বোঝানো হয়,
রানীকে বোঝানো হচ্ছে, তার মানে এটা হচ্ছে ফেমিনাইন জেন্ডারের মধ্যে পড়ছে। তিনি বসতেন, দেয়ার সেখানে, অ্যান্ড ওয়াচড এবং লক্ষ্য করতেন দ্য পিহেন্স। দেখো পিককের, এটা পিকক মানে হচ্ছে ময়ূর, পিহেন্স মানে হচ্ছে ময়ূরী, তাহলে এটা হচ্ছে ফেমিনাইন জেন্ডারের মধ্যে। পিকিং দ্য গ্রেনস, পিহেনগুলো কী করতো, তারা শস্য দানা তুলে তুলে খেত, খুঁটে খুঁটে খেত। এই গ্যান্ডার, গ্যান্ডার হচ্ছে এই যে গুজ বলা আছে, কোথায় যেন গুজ পেয়েছিলাম, গুজ, এই যে গুজ। গ্যান্ডার হচ্ছে তোমার ম্যাসকুলাইন জেন্ডার, মানে পুরুষ রাজহাঁস। গ্লাইডেড অন দ্য ওয়াটার, জলে কী করতো, সাঁতার কাটতো। তাহলে এতটা পড়া হয়ে গেল। এবারে অ্যাক্টিভিটি 7B করি। এরপর দেখো অ্যাক্টিভিটি 7B কী করতে বলেছে, রাইট দ্য ম্যাসকুলাইন জেন্ডার, মানে পুংলিঙ্গ লিখতে বলেছে, কণগুলি পুরুষ, উইথ দ্য করেসপন্ডিং ফেমিনাইন জেন্ডার, মানে এর সাথে মিলিয়ে ফেমিনাইন জেন্ডার, কণগুলি ম্যাসকুলাইন জেন্ডার হচ্ছে আর কণগুলি ফেমিনাইন জেন্ডার হচ্ছে, কণগুলি পুংলিঙ্গ আর কণগুলি স্ত্রীলিঙ্গ। ইন দ্য টেবিল, এই টেবিলটে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করা আছে। তো কিং, কিংটা কি, পুরুষ বোঝানো হচ্ছে, আগেই তো বুঝিয়ে দিয়েছি। তাহলে কিং হলো ম্যাসকুলাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার হচ্ছে কুইন। আবার এখানে হি, এখানে হচ্ছে সি, এখানে ড্রোনস, এখানে হচ্ছে বিজ, পুরুষ মৌমাছি, স্ত্রী মৌমাছি। পিকক্স মানে হচ্ছে ময়ূরগুলি, তাহলে এরপর এদিকে কি হচ্ছে, পিহেন্স মানে হচ্ছে ময়ূরীগুলি। গ্যান্ডার রাজহাঁস, গুজ রাজহংসী। তাহলে লেসন 2 এর সমস্ত অ্যাক্টিভিটিগুলো করিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, আর এই ভিডিওটি লাইক করে রাখো, তাহলে যখন ইচ্ছা তখন দেখতে পাবে। আর এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। তো ওয়েট ফর দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।